নমস্কার বন্ধুরা, আদাব। আবার আমি এলাম লাইভে একটি বিশেষ ঘটনাকে কেন্দ্র করে। আমরা যদি মনে করতে পারি, জুলাই মাসে 2025 সালে, অর্থাৎ এই বছরই জুলাই মাসে একেবারে প্রথম দিকে একটা ঘটনা ঘটেছিল বাংলাদেশে। ছাত্র দলের একজন কিনা যে নেতা, সে ছিল হিন্দু, যার নাম অপু দাস। সে মূলত চাঁদা তুলতে গিয়ে একজন ব্যবসায়ী সোহাগকে হত্যা করেছিল। সমগ্র বাংলাদেশ কিন্তু গর্জে উঠেছিল। কিসের বিরুদ্ধে? চাঁদাবাজির বিরুদ্ধে। ছাত্র দলের চাঁদাবাজির বিরুদ্ধে। বিএনপি যে ভবিষ্যতে শাসক পার্টি হতে পারে, তার যে চাঁদাবাজ কেন্দ্রিক অর্গানাইজেশন, সেটার বিরুদ্ধে। একবারের জন্য বাংলাদেশে অপু দাস, যে হিন্দু এবং সে একজন মুসলিম, সোহাগকে খুন করেছে, এ কথা বলা হয়নি। কোনো পলিটিক্যাল পার্টি, কোনো সমাজের স্তর থেকে অপু দাসকে হিন্দু বলে আইডেন্টিফাই করা হয়নি। অপু দাসকে আইডেন্টিফাই করা হয়েছিল চাঁদাবাজ হিসেবে। এবং একটা স্লোগান খুব জনপ্রিয় হয়েছিল, চাঁদা তোলে পল্টনে, চাঁদা যায় লন্ডনে। অর্থাৎ এই ধরনের অপু দাসের মতো চাঁদাবাজরা বাংলাদেশে চাঁদা তুলে আরেক জিয়াকে লন্ডনে চাঁদার অংশ পাঠিয়ে দিচ্ছে। এরকম চমৎকার একটা সাম্প্রদায়িক পরিবেশ মূলত এখন বাংলাদেশে আছে। আমার এটা ভাবতেই খারাপ লাগে, চন্দন চ্যাটার্জি, গর্গ চ্যাটার্জিরা কোনোদিন তারা বাংলাদেশে যাননি। তাদের একটা বন্ধু আছে কিনা একটা সাধারণ বাংলাদেশের মানুষ, আমার সন্দেহ আছে। তারা বাঙালি মুসলমানদের সঙ্গে কতটা মেশেন, আমার সন্দেহ আছে। তো এই মানুষগুলো যখন বাংলাদেশকে বলে সাম্প্রদায়িক, তখন হাসি পায়। আজকে বাংলাদেশে একটা ঘটনা ঘটেছে যেটা সাম্প্রদায়িক সম্প্রীতির বিপক্ষে যায়। সেটা কি ঘটেছে? একজন শ্রমিক নেতা, যার নাম হলো দীপু চন্দ্র দাস, তাকে নাকি হত্যা করে ঝুলিয়ে তারপর আগুন দিয়ে দেওয়া হয়েছে তার গায়ে, খুব জঘন্যভাবে। এবং সেটা ভিডিও করে সমগ্র দুনিয়া জুড়ে যে রিল ছড়ানো হয়েছে। এবার আমার প্রশ্ন হলো, এই জঘন্য হত্যাকাণ্ড কে করেছে? আমরা কেউ জানি, কিন্তু অদ্ভুতভাবে বাংলা পক্ষ নামক অর্গানাইজেশনটা এখনই বলে দিয়েছে যে এটা নাকি করেছে হলো জামাত। কি করে জানলো? যারা অ্যারেস্টেড হয়েছে তারা কি কেউ কি জামাতি? কোনো প্রমাণ আছে? দ্বিতীয় মজার ব্যাপার, আমার অবাক লাগে এটা ভাবতে, কোনো যে ইসলাম সম্পর্কে মিনিমাম জ্ঞান এই সমস্ত বাঙালি হিন্দু নেতাদের নেই। আর যে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু নেতাদের, আমি তাদেরকে বলবো ইসলাম সম্পর্কে একটু জানুন, ইসলাম সম্পর্কে বুঝুন। কারণ বর্তমানে যদি আমরা ওয়েস্ট বেঙ্গলে দেখি, সেখানে 35% হলো মুসলমান। এই 35%-এর মধ্যে মিনিমাম 33%ই হলো বাঙালি মুসলমান। অ্যাজ এ হোল যদি মুসলমানও ধরি 35%, আর বাঙালি হিন্দু যদি ধরি আমি 45%, তাহলে 80% হবে বাঙালি। তার মানে অল টোটাল ওয়েস্ট বেঙ্গলে বাঙালিদের প্রায় হলো 42%, কিন্তু হলো মুসলমান। সেই জন্য বাঙালি নিয়ে যারা আন্দোলন করছেন, তারা বাঙালি মুসলমানকে চিনুন, ইসলামকে জানুন। কেন বললাম? ইসলামে স্পষ্ট নির্দেশ আছে, কোনো প্রাণীকে খাদ্যের জন্য ছাড়া কখনোই হত্যা করে পোড়ানো অথবা হত্যার আগে পোড়ানো আনজাস্টিফাইড। এই জন্যে সাধারণত ইসলাম সম্পর্কে যারা চর্চা করেন, ওনারা মুসলমানদের বলেন যে মশা মারার জন্য যে ব্যাট ব্যবহার করা হয়, যে ব্যাটে ইলেকট্রিক চার্জ থাকে এবং মশা সেই ইলেকট্রিক চার্জের সঙ্গে সংঘর্ষ লেগে যে পুড়ে মারা যায়, সেই ব্যাট ব্যবহার না করতে বলে। কারণ কোনো জীবকে জীবিত অথবা মৃত পুড়িয়ে দেওয়া, মানে যদি সেটা খাদ্যের জন্য না হয়, তাহলে সেটা অন্যায়। এটা অনেক ক্ষেত্রে বলা হয়। তো এই কাজটা কি কোনো ইসলামিক কাজ? তাহলে এখানে
কি করে প্রথমেই একটা জিনিস দেখে মৌলবাদী বলে ট্যাগানো হলো। দ্বিতীয় হলো, এই ঘটনাটা এর আগে আমরা ইন্ডিয়াতে লাগাতার এ ধরনের হলো গিয়ে সংখ্যালঘু নির্যাতনের কেস আমরা দেখতে পাই। তো আমার প্রশ্ন হলো, সেগুলো কি নির্যাতন করার সময় সেগুলোর কি ভিডিও ফুটেজ নিয়ে সার্কুলেট করা হয়? একটি ক্ষেত্রে হয়েছিল যতদূর মনে পড়ছে, কিন্তু সেটা একজন লোক যে ব্যক্তিগতভাবে করেছিল। কিন্তু অর্গানাইজড ওয়েতে যখন করা হয় এগুলো কখনোই কোনো এভিডেন্স রাখা হয় না। কেন হয় না? কারণ সেটা সে দেশের সরকারকে বিব্রতকর একটা অবস্থায় নিয়ে আসে। সেই জন্যই বিশেষ করে সেই সরকার যদি সেই সংগঠনটি, সাম্প্রদায়িক সংগঠনটির সপক্ষে থাকে, এক্ষেত্রে ঝুলিয়ে পুড়িয়ে ছবি তুলে ভাইরাল করে কি বাংলাদেশের সরকারের সপক্ষে কাজ করা হলো না বিপক্ষে কাজ করা হলো? সুতরাং এক্ষেত্রে যে মোটিভ ফোর্স কার? এক্ষেত্রে মোটিভ ফোর্সটা যারা সরকার বিরোধী তাদের। ওনার স্ত্রী, এই দীপু দাসের স্ত্রী খুব ওপেনলি বলল, কাঁদতে কাঁদতে বলল যে মালিক পক্ষের সঙ্গে ওনার শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে এবং যে মাল তৈরি হয় কারখানায় সেখানে ভেজাল দেওয়াকে কেন্দ্র করে বচসা চলছিল দীর্ঘদিন। সেটার কিন্তু ভিডিও সবাই দেখেছে। অর্থাৎ, এবং সে যথেষ্ট শিক্ষিত এবং সে কোনোদিনই কোনো ধরনের যে ধর্মীয় ভাবাবেগে আঘাত করে কোনো কথা বলে না। এটা খুব স্বাভাবিক, বলে না। কোথাওই যে মাইনরিটি কোনো মেজরিটির যে ধর্মীয় ভাবাবেগে আঘাত করে কথা বলতে ভয় পায়, এটা স্বাভাবিক। প্লাস একটা শিক্ষিত লোক কেনই বা অকারণে ধরনের কথা বলতে যাবে? অর্থাৎ এই ঘটনাটাই আলাদা কিছু। সেখান থেকে ইঙ্গিত পাওয়া গেছিল যে আসলে মালিক পক্ষ একজন শক্তিশালী শ্রমিক নেতাকে শেষ করতে আর যে ধর্মের পরিচয় ব্যবহার করেছে, সে হিন্দু বলে তার নামে কিনা যে নবীর বিরুদ্ধে কথা বলেছে এরকম যে মিথ্যা অভিযোগ এনে আগে তারা মেরে ফেলে নিজেদের হত্যাটাকে জাস্টিফাই করেছে, এবং একই সঙ্গে ওই ঝুলিয়ে জ্বালিয়ে দিয়ে আর ভিডিও করে ছড়িয়ে দিয়ে আসলে তারা বাংলাদেশ সরকারকে বিপাকে ফেলেছে। পরে আজকে দেখলাম ঘটনাটা তাই। এটা তো প্রথম থেকেই বোঝা উচিত। আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে এত যে নাচতে নামলো কেন সবাই? আগে তো তারা ঘটনাটা জানবে, বুঝবে, এরপর তো গিয়ে কথা বলবে। ঘটনাটা জানলাম না, বুঝলাম না, আগে থেকে আমি নাচতে লাগলাম। আমি তো আগে জানবো কে করেছে, কারা কারা অ্যারেস্টেড হয়েছে। আমাকে তো যে দেখতে হবে কারা অ্যারেস্টেড হয়েছে। যদি সরকারের সপক্ষে থাকা মৌলবাদী, তথাকথিত মৌলবাদী যদি এই কাজ ঘটিয়ে থাকে, তারা কি এই কাজ ঘটিয়ে ভাইরাল করে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে? এগুলো খুব সাধারণ আইকিউ লেভেলের প্রশ্ন। এর জন্য হার্ভার্ড যেতে হয় না, এজন্য MIT যেতে হয় না, এজন্য রকেট সায়েন্স জানতে হয় না। কিন্তু সেই প্রশ্নগুলোই এখানকার, অর্থাৎ কিনা ওয়েস্ট বেঙ্গলের যে বাঙালি জাতীয়তাবাদী নেতারা করতে পারছে না। তারা মানে হঠাৎ করে যে নাচতে শুরু করছে যে কোনো বিষয় নিয়ে, এবং যে বাংলাদেশ আছে বলে আসলে বাংলা ভাষাটা বেঁচে আছে, যে বাংলাদেশ আছে বলে আসলে বাঙালি জাতি বেঁচে থাকবে বলে আমরা মনে করি, তাকে বলে দেওয়া হচ্ছে অসভ্য বাংলা। সভ্য বাংলা কোনটা? যেখানকার ব্যবসা পুরোপুরি ডমিনেট করে অবাঙালিরা। এটা সভ্য বাংলা। যেখানে পশ্চিমবঙ্গীয়দের বিভিন্ন জায়গায় হিন্দু হোক মুসলমান হোক পিটানো হয় এবং তারা পাল্টা কোথাও কিছু করতে পারে না, এটা সভ্যতা? যেখানে বাঙালি মিডল ক্লাস ধরে নিয়েছে যে
তাদের ভবিষ্যৎ হলো হিন্দি এবং তারা তাদের ছেলে মেয়েদের হিন্দি পড়ায়, সেটা সভ্য বাংলা? অকাত বুঝে কথা বলো, সবাইকে বলবো। আরেকটা আমি দেখলাম সৌম্য একটা কথা বলেছে যে এক্ষেত্রে হয়তো শ্রমিক বলে মিথ্যা অভিযোগ এনে মেরেছে, কিন্তু নবীকে অসম্মান করার অধিকার কি নেই? বহু মুসলমান, বহু আরএসএস একই সঙ্গে আমি দেখেছি যে লেনিনের হলো যে খাটে বসে লেনিন বোঝা, অথবা হলো যে ফাঁকা ফ্ল্যাটে লেনি, এসব করে যে লেনিন মার্কসকে ছোট করার চেষ্টা করা হয়। এটা ঘটনা, এভাবে কিছু ছোট হয় না। কিন্তু হ্যাঁ, অশিক্ষিত মনে তো এগুলোই তো বেশি প্রভাব ফেলে, তাই না? কি এটাই তো ঘটনা। কার্ল মার্কস আর লেনিন না থাকলে যে হোয়াইট ম্যানস বার্ডেন থিওরি শেষ হতো না। প্যালেস্টিনিদের মতোই প্রতিটা অশ্বেতাঙ্গকে পিটিয়ে মারত শ্বেতাঙ্গরা। এটা তারা জানে না, এটা তারা জানে না, এটা তারা বোঝে না। এই জন্য তারা এই কথাটা বলে। তো এই কথাটা বলা তো উচিত না, আইন তো থাকা উচিত যে ফাঁকা ফ্ল্যাটে লেনিন বোঝানো কথাটা বললে জিপ টেনে ছিঁড়ে নাও। সাচ্চা কমিউনিস্ট হলে তাই বলবে। অশিক্ষিত তুই, তুই অশিক্ষিতর বাচ্চা, অশ্বেতাঙ্গ অশিক্ষিত। লেনিন না থাকলে তুই কুকুরের মতো তোকে শ্বেতাঙ্গরা মারতো। এটা তো সৌম্যর বলা উচিত। সৌম্য বলতে পারে না কেন? কখনোই কোনো হিন্দুস্তানির সামনে যে রামকে অসম্মানজনক কথা আমি বলি না। কেন বলবো? আমি ইনফ্যাক্ট কখনোই বলি না, কৃষ্ণকেও বলি না, রামকেও বলি না, শিবকেও বলি না। কারণ কাউকে অসম্মানজনক কথা বলার তো কোনো মানে নেই। আমি তো আজ অব্দি মনু অথবা বেদের নামেও কিছু বলিনি। আমি তার অ্যানালাইসিস করতে পারি কোনটা ঠিক কোনটা ভুল। সেরকমই কোরআন বা মোহাম্মদের নামে অসম্মানজনক কোনো কথা বলা যায়? হিটলারের নামে অসম্মানজনক কোনো কথা বলা যায়? আমি তাকে অ্যানালাইসিস করতে পারি। শিক্ষিত মন সেটাই করে, যদিও পৃথিবীর অধিকাংশ অশিক্ষিত মননের অধিকারী। তো ন্যাচারালি সে গালাগালি ও মুখে চলে যায়। এবার কথা হলো চাইনিজ কমিউনিস্ট পার্টি কি করেছিল যখন সেখানে ইউঘুররা একটা সন্ত্রাসবাদী হামলা চালিয়েছিল 2012 সালে। এই 2012 সালের পর থেকে চীনে প্রচুর অ্যান্টি মুসলিম কথাবার্তা, অ্যান্টি ইসলামিক কথাবার্তা অনলাইনে চলছিল। চাইনিজ কমিউনিস্ট পার্টি সরাসরি সঙ্গে সঙ্গে আইন আনে, সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যান্টি ইসলামিক কথা চলবে না, সমস্ত স্কুলে বলে দেওয়া হয় হেট স্পিচ বন্ধ। স্বাধীনতা দেওয়া হয়েছে অ্যানালাইসিস করার, স্বাধীনতা হেট স্পিচের নেই নেই নেই। তুমি রামের নামে হেট স্পিচ দিতে পারো না, তুমি বুদ্ধের নামে দিতে পারো না, তুমি মোহাম্মদের নামে দিতে পারো না, তুমি কার্ল মার্কস লেনিনের নামেও দিতে পারো না। তুমি হিটলারের নামেও দিতে পারো না। হেট স্পিচ অশিক্ষিতের কথা। তোমাকে ফ্রিডম অফ এক্সপ্রেশন দেওয়া হয়েছে, তোমাকে ফ্রিডম অফ এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে, তোমাকে ফ্রিডম অফ হেট স্পিচ মানাতে দেওয়া হয়নি, এবং সেটা কারোর বিরুদ্ধেই না। সরস্বতীর যে ল্যাংটো ছবি আঁকাও আমি পছন্দ করি না, অসভ্যতা নিয়ে এগুলো। ঠিক যেমন তসলিমা নাসারিনের উল্টোপাল্টা কথাও নবীর সম্পর্কে আমি পছন্দ করি না। অ্যানালাইসিস করার যদি ক্ষমতা না থাকে তাহলে তুমি বাক স্বাধীনতা প্রয়োগ করবে না। তুমি অশিক্ষিত, তুমি নির্বোধ, তুমি কথা বলবে না। চীনে এটাই পলিসি, তাই চীনে গিয়েছে। চীনে স্পষ্ট বলে দিয়েছে কিছুদিন আগের একটা আইনে, তুমি যদি ফিন্যান্স নিয়ে তোমার ডিগ্রি না থাকে তুমি ফিন্যান্স নিয়ে অনলাইনে বকবক করবে না। তোমার যদি লয়ের ডিগ্রি, ইকোনমিক্সের ডিগ্রি না থাকে তুমি পলিসি নিয়ে বকবক করবে না। এটাকে অর্থাৎ তোমার কোনো ডিগ্রি নেই কিন্তু তুমি সব ব্যাপারে কথা বলবে, তার মানে তোমার এক্সপ্লেন করার ক্ষমতা নেই, তুমি শুধু হেড স্পিচ মারবে, উল্টো পাল্টা বোঝাবে মানুষকে, এর অনুমতি নেই। ফ্রিডম অফ স্পিচ মানে তোমার এক্সপ্লেইন করার যে ফ্রিডম,
ফ্রিডম অফ স্পিচ মানে মানুষের ইমোশনে চুলকে হেট্রেড অথবা ভালোবাসা ছড়িয়ে কিছু একটা বাগিয়ে নেওয়া নয়। কিন্তু আমাদের যে হলো গিয়ে বুর্জোয়া গণতন্ত্রে সেটাই হয়ে চলেছে, এবং সেটা একটা অথেন্টিসিটিও পেয়ে গেছে। এটা মনে রাখা দরকার। তুমি যদি ফাঁকা ফ্ল্যাটে লেনিন বোঝানো বলো, তাহলে তুমি জাস্টিফিকেশন দিয়ে দিচ্ছ হজরত মোহাম্মদ অথবা রামের বিরুদ্ধে কথা বলার। সেই জন্য তুমি বলবে না। তুমি যদি রামের বিরুদ্ধে কথা বলো, তাহলে তুমি উল্টোটা বলার জাস্টিফিকেশন দিয়ে দিচ্ছ। তুমি যদি হজরত মোহাম্মদের বিরুদ্ধে কথা বলো, তাহলে তুমি উল্টো দুটো করার জাস্টিফিকেশন দিয়ে দিচ্ছ। সেই জন্য হেড স্পিচ নয়, তুমি অ্যানালাইসিস করো, তুমি শেখো, তুমি পড়াশোনা করো, তারপর ভাতেলা ঝাড়ো। এটা তোমার ঢপের মারানোর জায়গা নয়। আমি ফ্রিডম অফ স্পিচ পেয়েছি মানে আমি যেখানে সেখানে হেড স্পিচ করে বেড়াবো। আজকে যে তুমি বলছো যে নবীকেই বলা কেন যাবে না, আজকে তুমি বলছো যে রামকে অমুক বলা কেন যাবে না, তুমি বলছো যে লেনিনকে অমুক বলা কেন যাবে না, তা তুমি একটুখানি একটা কথা কোনো একটা জাজের বিরুদ্ধে বলে দেখাও তো দেখি, তাহলেই কিন্তু যে ব্রিচ অফ লয়ের আয়তায় পড়ে যাবে। কারণ কোর্টের যে লকে সবসময় সম্মান দিতে হবে, সম্মান দিয়ে কথা বলতে হবে, এটাই তো আইন, কি ঠিক না? তাহলে সে আইনটা এবং হলো যে ব্লাসফেমি লয়ের মধ্যে আলাদা কোথায়? তুমি যেমন কোনো জাজের সিদ্ধান্তের বিরোধিতা সম্মানজনকভাবে করতে পারো এবং হায়ার কোর্টে অ্যাপিল করতে পারো, তুমি সেরকমই কোনো ঐতিহাসিক ব্যক্তিত্বের বিরোধিতা অথবা কাল্পনিক ব্যক্তিত্বের বিরোধিতা তুমি যুক্তি দিয়ে করতে পারো। তুমি হেড স্পিচ দিয়ে করতে পারো না। হেড স্পিচ অশিক্ষিতের কাজ, এবং হেড স্পিচের নিয়ম হলো শেষ পর্যন্ত অশিক্ষিত মানে যে অশিক্ষিতরা মূলত কিনা যে মেজরিটি, ওরা নাচতে নাচতে যেতে, আর কিছু না। তো এখানে মূল বিষয়টা হলো, এখন তো অনেকেই যে ধরা পড়েছে বোঝা যাচ্ছে, এখন ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে করে যে এটা মূলত যা বোঝা গেছিল, একটু আইকিউ থাকলেই যেটা বোঝা যায় যে এটা সরকারকে যারা বিপাকে ফেলতে চায় ওরাই এটা করেছে, এবং এরই সঙ্গে একটা শ্রেণী সংগ্রামের অ্যাঙ্গেলও আছে, শ্রমিক মালিক দ্বন্দ্ব। সেটা প্রথম থেকে এই দীপু দাসের স্ত্রী নিজেই সরাসরি বলেছেন, এবং সেটাই আস্তে আস্তে সত্যি বলে প্রমাণিত হচ্ছে। এগুলো নিয়ে কথা কে বলবে? এই যে নানা সমস্ত নেতা দেখি, এদের তো কোনো অ্যানালাইসিস করারই ক্যাপাসিটি নেই, এরা নেতা হয়েছে কেন? কিন্তু কি করার ক্যাপাসিটি আছে? হেড স্পিচ ছড়িয়ে লোকেদের অ্যাটেনশন ড্র করার ক্যাপাসিটি আছে। ফলাফল কি দাঁড়ায়? লোকেরা অত্যন্ত থার্ড রেটেড কতগুলো সরকার পায়, কতগুলো থার্ড রেটেড লোক ইলেকশনে যেতে এবং থার্ড রেটেড কাজকর্ম করে। এরা বুঝতেও পারে না এটা কেন হচ্ছে। তো ফ্রিডম অফ স্পিচ মানে ফ্রিডম অফ হেড স্পিচ নয়। ফ্রিডম অফ স্পিচ মানে ফ্রিডম অফ উল্টো পাল্টা কথা বলা নয়। ফ্রিডম অফ স্পিচ মানে ফ্রিডম অফ এক্সপ্লেনেশন। তুমি যুক্তিগতভাবে এক্সপ্লেন করতে পারো, সম্মানজনকভাবে এক্সপ্লেন করতে হবে। হিটলার কি? হিটলারকে মানে যে হিটলারকে গালাগালি দিলে হিটলার কি সেটা বোঝা যাবে? অথবা মনু সংহিতা কি সেটা বুঝতে গেলে আমাকে কি যে মনুকে গালাগালি দিয়ে কথা বলতে হবে? অথবা কোরআন কি বুঝতে গেলে আমাকে কি কোরআনকে গালাগালি দিয়ে কথা বলতে হবে? আজ ক্যাপিটাল তো কেউ পড়েও নি বোঝেও নি, সে কথা আমি ছেড়ে দিচ্ছি। তো আমার কথা হলো যে কেন তোমরা হেড স্পিচ আর ফ্রিডম অফ স্পিচের মধ্যে পার্থক্য করতে পারবে না? চাইনিজ কমিউনিস্ট পার্টি কিন্তু অনায়াসে করতে পারে। চাইনিজ কমিউনিস্ট পার্টি অনায়াসে বলে দেয় যে ইসলাম বিরোধী কোনো কথা সোশ্যাল মিডিয়ায় বলা যাবে না। কেন? কারণ তারা জানে ওর মাধ্যমে হেড স্পিচের ইমোশন চুলকানো হচ্ছে। সেখানে বলে যায় যে তোমার যদি ফিনান্স বা ইকোনমিক্স নিয়ে ডিগ্রি না থাকে, তুমি ফিনান্স নিয়ে বকবক করবে না।
কারণ সে জানে সেখানে মিথ্যে কথা ছড়ানো হচ্ছে। একে বলে বৈজ্ঞানিক ওয়ে অফ থিঙ্কিং, একে বলে আসলে ফ্রিডম অফ স্পিচ। ফ্রিডম অফ স্পিচ মানে উল্টোপাল্টা কথা বলা নয়। আমরা কোনো জাজের কাকে উল্টোপাল্টা কথা বললে কি হাল হবে দেখো না, সংবিধান কি বলেছে। সেই জন্য বলছি এগুলো জেনে ভালো করে ধাপে ধাপে কথা বলুন। আর যারা চান যে নবীর কে যেন কেউ অশ্রদ্ধামূলক কথা না বলে, ওনারা সরস্বতীর যে ল্যাংটো ছবি আঁকাকেও সাপোর্ট করবেন না। ওনারা কখনোই হিন্দু ধর্ম বা অন্য কোনো ধর্মের নামেও বলবেন না। ওনারা কার্ল মার্কস অথবা লেনিনের নামে উল্টোপাল্টা কথা বলবেন না। অন্যান্যদেরও বলছি, যারা চান না যে সরস্বতী ল্যাংটো ছবি আঁকা হোক, তারা নবীর নামে অসম্মানজনক কথা বলবেন না, কার্ল মার্কস লেনিনের নামে বলবেন না। আর এটা এদের নামেও ঠিক, কমিউনিস্টদের জন্য কথাটা ঠিক। তুমি এক্সপ্লেন করো, তুমি জানো, বোঝো। তো মেজরিটি কিছু বোঝেই না। মেজরিটি ইকোনমিক্স বোঝে? কাকে কি বলে না বলে কিছুই তো বোঝে না। তো মেজরিটি যেখানে বোঝেই না, তো মেজরিটি তো খুব স্বাভাবিক যে হেড স্পিচের মধ্যে চলে যাবে। কার্ল মার্কসের সঙ্গে নাকি যে দাসীর নাকি প্রেম ছিল। কার্ল মার্কস কি লিখেছিল বোঝার কোনো দরকার নেই, দাসীর সাথে প্রেম ছিল, ওটাই আলটিমেট ওর কাছে গুরুত্বপূর্ণ হয়ে যায়। কারণ কি লিখেছিল ওগুলো বোঝার থেকে এটা বোঝা তো সহজ। এই জন্যে নবী কি বলেছে কি না বলেছে কখন বলেছে বোঝার থেকে কটা বিয়ে করেছে এগুলো নিয়ে চর্চা করা সহজ। একই জিনিস যে রামের ক্ষেত্রেও বলা যায়, কখন করেছে কেন করেছে সব না করে উল্টোপাল্টা কথা বলা সহজ। হ্যাঁ, এটা স্বাভাবিক। আমায় যদি জোর করে বলা হয় যে তুই জয় শ্রীরাম বল, কি অমুক বল তমুক বল, তাহলে আমার একটা ক্ষোভ জন্মায় জিনিসটার প্রতি। তখন আমি উল্টো কথা বলতে পারি। তখন আমি সেই স্লোগানটাকে অশ্রদ্ধামূলক কথা বলে ফেলতে পারি। কিন্তু জয় শ্রীরাম বলানোটা খারাপ, তার মানে কি যে রামকে আমায় গালাগালি দিতে হবে তা তো না। জয় শ্রীরাম স্লোগানটার আমি বিরোধিতা করতে পারি, আমি এই স্লোগানটা মানি না, তোমার ইয়েকে আমি মানি না, উপাস্যকে, সেটা তুমি বলতেই পারো। তার মানে কি যে আমায় এর জন্য রামকে গালাগালি দিতে হবে? সেটা তো নয়। সেরকমই নবীর ক্ষেত্রেও তাই। আমি তো বিশ্বাস করি না কোরআনের সমস্ত কথায়, কোনো কোনো কথায় করতে পারি। আর মানে কি যে আমি একটা যুক্তিগতভাবে আমার কথাবার্তা তুলতে পারবো না? যদি তুলতে না পারি আমার কথা না বলাই ভালো। তো এই জিনিসগুলো আগে শিখুক। আর আমাদের যে মানে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে নেতাদের অবস্থা খুবই খারাপ, কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না। তারা না বাংলাদেশ বোঝে, না তারা বাঙালি মুসলমানকে বোঝে, না তারা বাংলার অন্যান্য অবস্থা বোঝে, না তারা জিওপলিটিক্স বোঝে, না তারা ইকোনমিক্স বোঝে। শুধু হিন্দু মুসলিমটুকুই বোঝে। যেটা ঘটেইনি সেটা নিয়ে এত কথা কিসের? ওটা তো দেখলেই বোঝা যায় যে এটা উদ্দেশ্য প্রণোদিত সরকারকে বেকায়দায় ফেলার। তা নাহলে এভাবে কেউ করে? কেউ ব্যক্তিগতভাবে অনেক সময় করে ফেলে, সে হয়তো উন্মাদ, করতে পারে। এটা সেরকম না, এটা খুব অর্গানাইজড ওয়েতে মেরে ঝুলিয়ে পুড়িয়ে দেওয়া, যেটা একদম আন ইসলামিক। ইসলাম তো পুড়িয়ে দেওয়ার সম্পূর্ণ বিপক্ষে। এবং সেটা চারিদিকে ছড়িয়ে কি প্রমাণ করা? সরকার খারাপ। একই কাজ যদি ইন্ডিয়াতেও হয়, আমি তো বলবো যে এটা বিজেপি করেনি, আরএসএস করেনি। যদি মেরে ছবি দেখানো হয়, ভাইরাল করা হয়, বুঝেই নিতে হবে এটা আরএসএস বা বিজেপির কাজ নয়, এটা অন্য কারো কাজ। ওখানেও তাই, ওটা ইসলামপন্থীদের কাজ নয়, ওটা অন্য কারো কাজ। তো এই সহজ জিনিসগুলো বুঝতে যদি আপনারা না পারেন, আপনারা এআই এর যুগে টিকবেন কি করে মশাই? এআই এর যুগে আজকেই শুনলাম নাকি
যে চিকিৎসক আর যে টিচারদের নাকি মোটামুটি এমপ্লয়মেন্টের দিন শেষ, অধিকাংশই শেষ হয়ে যাবে এমপ্লয়মেন্টের দিন, মোটামুটি বসেই খেতে হবে মানুষকে। কার্ল মার্কস যেটা প্রেডিক্ট করেছিল সেটাই হবে, যে মানুষ মূলত সামাজিক মালিকানা সামাজিক অধিকারের বলে খাবে, মানুষ কাজ করে খাবে, সেদিন শেষ হয়ে যাবে। কারণ কাজ করবে মূলত রোবট এবং কিনা মেশিন। কিন্তু আমার কথা হলো, বিশ্ব কোথায় এগোচ্ছে? এখন তো আমাদের কনজিউমার হওয়া এবং এন্টারপ্রেনার হওয়া ছাড়াও তো কোনো কাজ নেই। হয় আমরা আমাদের জীবনকে একা একা বিভিন্ন জিনিসপত্র নিয়ে হ্যাপি থাকতে হবে, তা নয়তো খুব উচ্চ চিন্তা ভাবনা করে কিছু একটা করতে হবে। তা আপনারা যদি সারাক্ষণ এ ধরনের হেড স্পিচ নিয়ে থাকেন, এত কম জ্ঞান থাকে, তো আপনারা এইভাবে থাকবেন কি করে? খুব খারাপ লেগেছে পুরো ব্যাপারটা, যেখানে অপু দাসের ঘটনাটা বাংলাদেশে ঘটেছিল, অপু দাস সোহাগকে মেরেছিল, অপু দাসের নামে হিন্দু বলে একটা কটূক্তি আমি দেখিনি বাংলাদেশে। চাঁদাবাজি বন্ধ করার জন্য বাংলাদেশ ফেটে পড়েছিল। তখন একবারও বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির সপক্ষে চন্দনবাবু গর্গবাবুরা কথা বলেননি, একবারের জন্য বলেনি। বাহ, কি সুন্দর পরিস্থিতি। আজকে একটা ঘটনা ঘটেছে যেটা মূলত সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার উদ্দেশ্যে ঘটানো হয়েছে বলেই মনে হচ্ছে, সঙ্গে সঙ্গে নাচতে নেমে গেছে সিপিএম। তবু এই সিপিএম এর সংবিধান মেনে কমিউনিজমের যে গল্পটা, যেটা একটা মিথ্যা গল্প, আনসাইন্টিফিক গল্প, ইললজিক্যাল গল্প, যুক্তিহীন গল্প, ওরা তবু সেটা বলেছিল অনেক দিন আগে। সে সময় বাঙালি ওদের উল্টোপাল্টা যুক্তিগুলো খেয়ে নিয়েছিল। হ্যাঁ, বোধহয় সংবিধান মেনেই সমাজতন্ত্র নিয়ে আসবে, কিন্তু সংবিধান মেনে সমাজতন্ত্র আনা যায় না। কারণ সংবিধান মূলত কিনা যেই বুর্জোয়া সংবিধান, সেখানে সমাজতন্ত্রের জায়গা নেই। এইটুকু বুঝতে তাদের 34 বছর লেগে গেছিল, কিন্তু তারা কিন্তু এটা বুঝে গেছে যে সিপিএম মূলত একটা আদর্শের কথা বলে নিজেদের ধান্দাবাজি করেছে, চিরকুট চাকরির বিষয় নিয়ে ভেবেছে, এবং সেই জন্য আজ সিপিএমকে কেউ বিশ্বাস করে না। বাঙালি কিন্তু বাঙালি জাতীয়তাবাদ নিয়ে আর এই ভুল করবে না। বাঙালি হিন্দুরা কিন্তু মোটামুটি মানসিকভাবে এই প্রস্তুতি নিয়ে ফেলেছে যে আমরা হিন্দিদের কাছে সারেন্ডার করে দেব। সুতরাং কেউ যদি ভাবে যে বাঙালি জাতীয়তাবাদ যেহেতু কমিউনিজমের নামে আর ঢপ মারা যাবে না, চিরকুট চাকরি পাওয়া যাবে না, সেজন্য এবার বাংলাবাদের কথা বলে চিরকুট চাকরি ব্যবসা করব, তাহলে সেটা কিন্তু হবে না। কারণ অলরেডি বাঙালি একবার ঠকে গেছে আদর্শের বুকনি খেয়ে, সেজন্য সে আর আদর্শের বুকনি খেতে চায় না। সে তাই তৃণমূলকে সাপোর্ট করে, যার কোনো আদর্শ নেই। তৃণমূল খুব ওপেনলি একটা তোলাবাজ চাঁদাবাজদের পার্টি। সে বলে হ্যাঁ এই ভালো, অ্যাটলিস্ট সে তো আমাদের ঠকাচ্ছে না, ইমোশন নিয়ে তো ঠকাচ্ছে না। শেষ অবধি এই দিন আসবে যেখানে বাঙালি হিন্দুরা স্পেশালি মনে করবে যে যাক, সবই যখন গেছে, তাহলে যে রাজনীতিটাও বা বাঙালির হাতে রেখে কি হবে? বাঙালি রাজনীতিবিদ তো আমাকে বিহারি মারওয়াড়ির থেকে বাঁচায় না, তো রাজনীতিটাও যাক, ওই হিন্দিদের হাতেই যাক। সেদিন এরা কাঁদতে বসবে, সেদিন এরা বুঝবে যে আমাদের তো আর জায়গা নেই, আমাদের তো ধান্দাবাজি মারার জায়গাটা শেষ। এই দিন এরা বুঝবে। সত্যি বলছি আপনাদের ধান্দাবাজি মারার জায়গা কিন্তু শেষ হয়ে গেছে। কারণ সিপিএম আদর্শ নিয়ে যে বেইমানি করেছে, তাতে বাঙালি আর আদর্শের কথা শুনবে না। বাঙালি হয় হেট্রেডের কথা শুনবে, আর নয়তো যা হচ্ছে সেটাকে মেনে নেবে। একটা সময় তৃণমূলকে বলে দেবে যে ভাই তুমি বাঙালি রাজনীতিবিদ, না আমাকে চাকরি দিতে পারছো, না আমাকে ব্যবসা দিতে পারছো। ব্যবসা করছে মারওয়াড়ি, চাকরি করছে বিহারি, ও রাজনীতির চাকরিটাই বা তোমার কাছে কেন রাখি, ওটাও বিহারি মারওয়াড়িদের দিয়ে দে। এই দিন কিন্তু আসছে।
এই দিনটাকে মাথায় রাখুন। আর অনেকে যারা ভাবছে বাংলাবাদের নামে যদি একটু চিরকুট চাকরি হয়ে যায়, তাদের বলে রাখি এসব আর হবে না, সিপিএমও আর আসছে না, ওগুলো আর হবে না। অনেস্ট হন, অনার নিন। আমি জানি এটা একটা নারী পূজারী জাতি, নারী পূজারী মানে তার মধ্যে যোদ্ধা পুরুষের যে প্রয়োজনীয়তা অনুভূত হয়নি। অতএব যোদ্ধা পুরুষের যে গুণ, অনার, নোবিলিটি, এই জিনিসগুলো এদের মধ্যে অ্যাবসেন্ট। কিন্তু সে জিনিসগুলো তো আনতে হবে। যদি না আনতে পারেন, মিনিমাম চান্স নেই যে আপনি টিকে থাকতে পারবেন এই বিশ্বে। ও যাই হোক, সামনে অনেকটাই যে রোমহর্ষক দিন, আমরা এনজয় করি। অজস্র ধন্যবাদ।